দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভূগোল। ভূগোলেরই একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হলো ভেজিটেশন অফ ইন্ডিয়া বা ভেজিটেশন অফ ইন্ডিয়া বা ফরেস্ট অফ ইন্ডিয়া। ভেজিটেশন অফ ইন্ডিয়াতে আমরা পড়েছিলাম যে ভেজিটেশনের উপকারিতা কী কী, ভেজিটেশন করলে কী কী পাওয়া যায়। আজকে আমরা কি করব তারপর থেকে আলোচনা করব। তারপরে আমরা যেটা পড়বো আজকে সেটা হলো টাইপস অফ ভেজিটেশন, মানে ভারতবর্ষে কত প্রকারের বন পাওয়া যায়, কত প্রকারের বন পাওয়া যায়। দেখো, প্রথম প্রকারটা হলো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, প্রথম প্রকারটা কি? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এর বাংলা হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা বন। ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা উষ্ণ চিরহরিত অরণ্য বলা হয়, বা ক্রান্তীয় চিরহরিত অরণ্য। এটা হলো একটা টাইপ অফ ফরেস্ট যেটা ভারতবর্ষে পাওয়া যায়। এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। টাইপটার নাম কি? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট বা ক্রান্তীয় চিরহরিত অরণ্য। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এটা হলো এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের বাংলা। ফার্স্ট পয়েন্ট লেখো। ফার্স্ট পয়েন্টটা হলো এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে শর্তাবলী, যে এই ফরেস্ট পেতে গেলে কীরকম কন্ডিশনস দরকার সেগুলো আমরা দেখে নিই। এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট যেখানে যেখানে পাওয়া যায় বা কীরকম কন্ডিশনস হলে এই ফরেস্টগুলো পাওয়া যাবে সেই পয়েন্টগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমে কি বললাম? টেম্পারেচার কীরকম হতে হবে? টেম্পারেচার হতে হবে হাই, মানে কি তাপমাত্রা বেশি হতে হবে, উচ্চ তাপমাত্রা হতে হবে। তাহলে কি পাওয়া যাবে? এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যাবে। লো টেম্পারেচার হলে কিন্তু সেখানে এই ফরেস্ট পাওয়া যাবে না। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো রেইনফল। রেইনফল মানে কি? বৃষ্টিপাত। রেইনফল কেমন হওয়া লাগবে? রেইনফলটা হওয়া লাগবে হাই রেইনফল, উচ্চ বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রা। এই দুটো বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। মানে কি, এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টগুলো কোথায় পাওয়া যাবে? যেখানে হাই টেম্পারেচার থাকবে আর হাই রেইনফল হবে। এই দুটো কন্ডিশন যদি না থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন, এই দুটো কন্ডিশন যদি না থাকে তাহলে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যাবে না। প্ল্যান্ট ডেন্সিটি মানে কি? গাছপালার ঘনত্ব কেমন হয় এই ধরনের ফরেস্টে বা ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে? গাছপালার ঘনত্ব কেমন হয়? কি বললাম? প্ল্যান্ট ডেন্সিটি। তোমরা সবাই কিন্তু নোট করে নাও, প্ল্যান্ট ডেন্সিটি বা গাছের ঘনত্ব কেমন হয়। মানে কি, এই ট্রপিক্যাল রেইন ফরেস্টে যেরকম গাছ পাওয়া যায় বা যে গাছ পাওয়া যায় সেই গাছগুলোর ঘনত্ব কেমন হয়, মানে গাছ বেশি থাকে না কম থাকে। সব বনে কিন্তু একরকম গাছ থাকে না, কোনোটায় ঘনত্ব বেশি থাকে, কোনোটায় ঘনত্ব কম থাকে। বোঝা গেল ব্যাপারটা? তো কি বললাম? প্ল্যান্ট ডেন্সিটি। এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে বা ক্রান্তীয় চিরহরিত অরণ্যে প্ল্যান্ট ডেন্সিটি কীরকম থাকে? প্ল্যান্ট ডেন্সিটি কীরকম থাকে? হাই থাকে। হাই মানে কি? উচ্চ ঘনত্ব থাকে। তার মানে কি, যে গাছপালা বেশি থাকে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে কি হয়? গাছপালা বেশি থাকে। এই গাছপালা বেশি থাকার কারণেই বা গাছপালার ঘনত্ব বেশি থাকার কারণেই এটাকে এভারগ্রিন বলা হয়। এটাকে কি বলা হয়? এভারগ্রিন বলা হয়। কেন এভারগ্রিন বলা হয়? এভারগ্রিন মানে কি? এভারগ্রিন মানে হচ্ছে চিরহরিত, মানে কি সারা জীবনই সবুজ থাকবে, সেখানে সারা জীবনই সবুজ থাকবে। এবার একটা কথা চিন্তা করো, এমন কোনো গাছ আছে কি যে জীবনেও একটা পাতা ঝরায় না? আছে কি এরকম কোনো গাছ? না, নেই। প্রত্যেকটা গাছই কোনো না কোনো সময় তার
হয়তো কেউ একবারে ঝরিয়ে দেয়, কেউ ধীরে ধীরে ঝরায়, অল্প অল্প করে। তো পাতা কিন্তু সবাই ঝরায়, সমস্ত গাছই ধরায়। তাহলে পাতা যদি ঝরিয়ে থাকে তাহলে এভারগ্রিন হলো কি করে? ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা সেটা হলো, এই এভারগ্রিন ফরেস্ট যেখানে থাকে বা ট্রপিক্যাল ফরেস্ট যেখানে থাকে, সেখানে প্ল্যান্ট ডেন্সিটি এতটাই হাই হয়। ধরো একটা জায়গায় 100টা গাছ আছে, একটা জায়গায় 100টা গাছ আছে, সেখানে 50টা গাছ পুরো পাতা ঝরিয়ে দিয়েছে, আর 50টা গাছ কি করেছে, পাতা ঝরায়নি ওই সময়ে। তাহলে সেখানে কিন্তু বোঝা যাবে না যে ওই জায়গাটা পুরো সব গাছগুলো পাতা ঝরিয়ে দিয়েছে, বা উপর থেকে দেখে বোঝা যাবে না, দূর থেকে দেখে, যে সমস্ত গাছেই পাতা নেই। এবার ধরো কোনো একটা জায়গায় 50টাই গাছ আছে, আর 50টা গাছই পাতা সব ঝরিয়ে দিয়েছে, তাহলে ব্যাপারটা কী হবে? সেটা কি আর গ্রিন থাকবে? নিশ্চয়ই না। সেই জন্যই বলা হয় যে এই এভারগ্রিন নামটা কেন দেওয়া হয়েছে। এভারগ্রিন বলা হয় এই কারণে যে এই ট্রপিক্যাল ফরেস্টগুলো বা ট্রপিক্যাল ফরেস্টগুলো যেখানে থাকে, সেখানে প্ল্যান্ট ডেন্সিটি, গাছপালার ঘনত্ব এত হাই থাকে বা উচ্চ ঘনত্ব থাকে, মানে পাশাপাশি এত গাছ অবস্থিত যে তাদের মধ্যে যদি একটা গাছ পাতা ঝরিয়েও দেয়, বোঝা যায় না যে একটা পাতা ঝরিয়ে দিয়েছে। বললামই তো যে ধরো কোথাও 50টা গাছ আছে, 50টা গাছে 10টা গাছ পাতা ধরিয়ে দিয়েছে, বাকি 40টা গাছে পাতা ঝরেনি, তাহলে কি দূর থেকে দেখে বোঝা যাবে যে ওইখানে 10টা গাছের পাতা নেই? বোঝা যাবে না। কিন্তু যেখানে 10টা গাছ আছে, সেখানে যদি 10টা গাছই পাতা ঝরিয়ে দেয়, তখন ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা সেই জন্যে কি বলা হয় যে এভারগ্রিন কেন নাম দেওয়া হয়েছে, কারণ প্ল্যান্ট ডেন্সিটি এর হাই, মানে কি গাছের ঘনত্বের প্রচুর, মানে পাশাপাশি প্রচুর গাছ এখানে অবস্থান করে, সেই জন্য এটাকে কী বলা হয়, এভারগ্রিন বলা হয়। এভারগ্রিন বলে কিন্তু কোনো গাছ হয় না, বোঝা গেল ব্যাপারটা? মানে গাছ পাতা ঝরায় না এমন কোনো গাছ হয় না, কোন সব গাছই কোনো না কোনো সময় বা কোনো না কোনো পদ্ধতিতে পাতা ঝরায়। তো এইখানে প্ল্যান্ট ডেন্সিটি হাই থাকে বলে বোঝা যায় না, সেই জন্য এটাকে কী বলা হয়, এভারগ্রিন বলা হয়। বোঝা গেছে ব্যাপারটা? আশা করি একটু একটু বোঝাতে পেরেছি। এবার দেখো, যেহেতু কি বললাম, এর প্ল্যান্ট ডেন্সিটি হাই থাকে, ধরে নাও এটা একটা জায়গা, এখানে একটা গাছ আছে, আবার তার পাশে এখানে একটা গাছ আছে, আবার এখানে একটা গাছ আছে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে। এইবার দেখো, এটা কি মাটি, এটা কি মাটি। এবার এবার যখন সূর্য এখান থেকে আলো দিচ্ছে, কি দিচ্ছে, আলো দিচ্ছে, এইখানে গাছের ঘনত্ব এত যে কি হয়, এই সূর্যের আলোটা এই গাছের পাতা ফাতা সব পেরিয়ে নিচে পর্যন্ত আসতে পারে না, বেশি আসে ঠিকই, অল্প আসে। মানে গাছের ঘনত্ব এখানে এত বেশি থাকে যে সূর্যের আলোটা কি মাটি পর্যন্ত কি আসতে পারে না, বেশি আসতে পারে না। সেই জন্য এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট যেখানে যেখানে পাওয়া যায়, সেখানকার মাটি কীরকম হয়, ভেজা হয়, ওয়েট হয়, একটু আর্দ্র টাইপের হয়। বোঝা গেল ব্যাপারটা? আবার বলছি যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে গাছের ঘনত্ব এত বেশি হয় যে সূর্যের আলো নিচে পর্যন্ত পৌঁছাতে পারে না। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য কি হয়, মাটি শুকোতে পারে না, বৃষ্টি হয়। দেখো, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট যেখানে থাকবে সেখানে প্রচণ্ড পরিমাণে তাপও হবে, আবার বৃষ্টিও হবে। এবার যখন বৃষ্টি হয়, সেই মাটিগুলো অবশ্যই ভিজে যায়, জল তো আর ঠেকাতে পারে না পাতা, তো আলো ঠেকিয়ে দিতে পারে, সূর্যের আলো ঠেকিয়ে দিতে পারে, জল তো ঠেকাতে পারে না, জল নিশ্চয়ই মাটিতে আসে, তখন কী হয়, মাটিগুলো ভিজে যায়। কিন্তু সূর্য যখন ওঠে তখন কি হয়, এই আলোটা এই গাছের পাতা পেরিয়ে নিচে পর্যন্ত পৌঁছাতে পারে না, গাছের ঘনত্ব বেশি থাকার জন্য। সেই জন্য কি হয়, এখানকার মাটিগুলো কি হয়, একটু শুষ্ক টাইপের হয়, একটু শুষ্ক বলছি, একটু ভেজা টাইপের হয়। ওয়েট মানে কি ভেজা বা আর্দ্র টাইপের হয়। বোঝা গেল ব্যাপারটা? আর যেহেতু এই মাটিতে আর্দ্রতা বেশি থাকে, এই মাটিতে আর্দ্রতা বেশি থাকে, মানে একটু স্যাঁতসেঁতে মাটি হয়, সেই জন্য এই মাটিতে ভাইরাস আর ব্যাকটেরিয়ার পরিমাণ কি থাকে, বেশি থাকে। ভাইরাসের পরিমাণও বেশি থাকে আর ব্যাকটেরিয়ার পরিমাণও কি থাকে, বেশি থাকে। কোথাকার মাটি? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট যেখানে যেখানে পাওয়া যায় সেখানকার মাটি কি হয়, একটু ভেজা হয়, একটু আর্দ্র হয়। সেই জন্য কি হয়, সেই মাটিতে কেন আর্দ্র হয় বোঝালাম, আশা করি বুঝেছো।
তো সেই জন্য সেই মাটিতে এবার দেখো রোদ যেহেতু পায় না, এবার মাটি যদি বেশি বেশি ভেজা থাকে, সব সময় বছরের বেশিরভাগ দিনে কী হয়েছে মাটি ভেজা রয়েছে, তাহলে তো সেখানে ভাইরাস ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়বেই, স্বাভাবিক জিনিস। আর যদি মাটি শুকিয়ে ঠনঠনে হয়ে যেত তাহলে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি হতে পারতো না, সব মরে যেত সূর্যের আলোতে। সেই জন্য কী হয়, যেখানে যেখানে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায় সেখানে সেখানে মাটি ভেজা হয়, আর মাটি ভেজা হওয়ার কারণে এখানে ভাইরাস আর ব্যাকটেরিয়ার পরিমাণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। বোঝা গেছে ব্যাপারটা? আর কি হয় ভেজা লাগার কারণে মাটি আর ভেজা থাকার কারণে আর একটা জিনিস হয়, গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ড কি? নট ফাউন্ড, মানে কি দেখতে পাওয়া যায় না, ঘাস দেখতে পাওয়া যায় না বা ঘাসের ময়দান দেখতে পাওয়া যায় না। কেন দেখতে পাওয়া যায় না? সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায়ই না। এবার মাটিতে যদি ঘাস জন্মায়, ভাই তাদেরও তো খাবার দরকার নাকি, তাদেরও তো খাবার দরকার। বা সূর্যের আলো যদি নাই পায় তাহলে তারা খাবার পাবে কোথার থেকে? আর মাটিতে ভাইরাস ব্যাকটেরিয়া ভর্তি, সেজন্য কী হয় গাছপালা সব ওরাই নষ্ট করে দেয়। সেই জন্য কী হয় ছোটো ছোটো গাছপালা, ছোটো করে ঘাস যেগুলো আছে সেইগুলো কী হয় ওরা নষ্ট করে দেয়। আর ঘাস যখন, ঘাসও তো এক প্রকারের উদ্ভিদ, তো তারও খাদ্যের প্রয়োজন বেঁচে থাকার জন্য। তা সে যদি সূর্যের আলো নাই পায় তাহলে সে খাদ্য পাবে কোথার থেকে? খাদ্য তৈরি করবে কী করে? তারা খাদ্যও তৈরি করতে পারে না। সেই জন্য কী হয়, এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট যেখানে যেখানে পাওয়া যায় সেখানে সেখানে মাটি কী হয় ভেজা হয়, সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি থাকে, সূর্যের আলো পৌঁছাতে পারে না। সেই জন্য কী হয়, গ্রাসল্যান্ড এখানে দেখতে পাওয়া যায় না। বা ঘাসের ময়দান, দেখো যেখানে যেখানে গাছপালা নেই, বিশ্বের অনেক দেশ আছে যেখানে অনেক দূর দূর এক একটা গাছ আর বাকিটা পুরো ঘাস। বোঝা গেল ব্যাপারটা? কেন ঘাস হয়? সেখানে সূর্যের আলো পায়, বড় গাছ সেখানে জন্মাতে পারে না, ছোটো ছোটো গাছ জন্মায়। গ্রাসল্যান্ড অস্ট্রেলিয়া আছে, তারপরে আফ্রিকায় আছে, প্রচুর গ্রাসল্যান্ড আছে এরকম। কিন্তু ইন্ডিয়াতে কোনো গ্রাসল্যান্ড নেই। ইন্ডিয়াতে গ্রাসল্যান্ড নেই তা নয়, ঘাসের ময়দান পাওয়া যায়, কিন্তু তাদের মতো অস্ট্রেলিয়া আফ্রিকায় যেরকম ঘাসের ময়দান পাওয়া যায় আমেরিকায়, সেরকম কোনো ঘাসের ময়দান ইন্ডিয়াতে নেই। অল্প ছোট বড় আছে, ছোট ছোট ঘাসের ময়দান আছে। তাহলে কি বললাম, যে মাটি ভেজা থাকার কারণে কি হয়, গ্রাসল্যান্ড এখানে পাওয়া যায় না। কি বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হলো যে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে কী কী গাছ দেখতে পাওয়া যায়। এটা দিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে কী কী গাছ দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে কী কী গাছ পাওয়া যায়। লেখো, গাছগুলোর নামগুলো লেখো। প্রথমটা লেখো রাবার। প্রথমটা কি? রাবার। রাবার গাছ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় কোথায়? এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে রাবার গাছ কি পাওয়া যায়? সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। আর কি কি পাওয়া যায়? রাবার পাওয়া যায়, মেহগনি পাওয়া যায়, মেহগনি। আরেকটা গাছের নাম এবনি। রাবার, মেহগনি, এবনি, এই তিনটে গাছ সবচেয়ে বেশি কোথায় দেখতে পাওয়া যায়? এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এই তিনটে গাছের নাম কিন্তু মনে রাখতেই হবে। এই পার্টিকুলার একটা গাছ দিয়েও কোয়েশ্চেন হয় পরীক্ষায়, যে এবনি গাছ কোন ধরনের ফরেস্টে দেখতে পাওয়া যায়, মেহগনি কোন ধরনের ফরেস্টে দেখতে পাওয়া যায়, রাবার কোন ধরনের ফরেস্টে দেখতে পাওয়া যায়, ট্রপিক্যাল রেইন ফরেস্টে কী কী গাছ পাওয়া যায়, বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা গাছের নাম লিখে নাও তোমরা, সেটাকে বলা হয় রোজউড। রোজউড। এই চারটে গাছের নাম বলেই যথেষ্ট। কি বললাম? বললাম হচ্ছে রাবার, মেহগনি, এবনি আর রোজউড, এই চারটে গাছের নাম। তিনটে তো পড়তে হবে, রাবার, মেহগনি আর এবনি, বাকি রোজউডটা পড়ে রাখো, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও ইম্পর্টেন্ট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই চারটে গাছের নাম কিন্তু ইম্পর্টেন্ট, যে এই চারটে গাছ কোথায় দেখতে পাওয়া যায়। এই চারটে গাছ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট, বারবার বলছি কিন্তু, এই এক একটা গাছের নাম দিয়েই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এবনি গাছ কোথায় দেখতে পাওয়া যায়, মেহগনি গাছ কোথায় দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে নেক্সট, কী কী গাছ পাওয়া যায় আমরা দেখলাম, আর ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের কন্ডিশনস দেখলাম। কি হতে হবে?
টেম্পারেচার হাই হতে হবে, আর কি হতে হবে, বৃষ্টিপাতও বেশি হতে হবে। সেই জন্য তাহলেই কি পাওয়া যাবে, এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যাবে। নেক্সট হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় এরিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, ভারতের কোথায় কোথায় এই ফরেস্টগুলো দেখতে পাওয়া যায়। লেখো, এক একটা করে নাম লেখানো। ফার্স্ট নাম লেখো ওয়েস্টার্ন ঘাট। কি? ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট মানে কি? ওয়েস্টার্ন ঘাট মানে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালা। তারপরে মেঘালয়, আর কোথায় দেখতে পাওয়া যায়, পশ্চিম ঘাট পর্বতমালা, মেঘালয়। আর দেখতে পাওয়া যায়, দেখো, আন্দামান নিকোবর, আন্দামান অ্যান্ড নিকোবর। তারপরে লাক্ষাদ্বীপ, পশ্চিমঘাট পর্বতমালা, মেঘালয়, আন্দামান অ্যান্ড নিকোবর। আর কোথায়? লাক্ষাদ্বীপ, মানে লাক্ষাদ্বীপ। পশ্চিমঘাট পর্বতমালা, মেঘালয়, আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ, এই কটা জায়গায় কি পাওয়া যায়, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে আমরা আরেকবার রিভাইজ করে নিই এই জায়গাগুলোর নাম। এই কটা জায়গায় যথেষ্ট, ওয়েস্টার্ন ঘাট, মেঘালয়, আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ। আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে, সেই জায়গাটা লিখে নাও তোমরা, সেটা হচ্ছে যে হিমালয়ের পূর্বভাগ, মানে হিমালয়ের পূর্বভাগ, মানে ওই মেঘালয়ের আশেপাশে আরও জায়গা আছে, শুধুমাত্র মেঘালয়তেই পাওয়া যায় এমন নয়। ইস্টার্ন হিমালয়া, এটাও লিখতে পারো, ইস্টার্ন হিমালয়া। এই ইস্টার্ন হিমালয়াতেও কি পাওয়া যায়, এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায়। কোথায় কোথায়? ওয়েস্টার্ন ঘাট, মেঘালয়, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ আর ইস্টার্ন হিমালয়া, এই কটা জায়গায় কি পাওয়া যায়, এই ট্রপিক্যাল এভারগ্রিন ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। রেইন ফরেস্ট আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না। রেইন ফরেস্ট আমরা পড়ব যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ব, তখন রেইন ফরেস্ট পড়ব। তাহলে এই কটা জায়গায় কি পাওয়া যায়, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ব্যাস, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট সম্বন্ধে আমাদের এইটুকু পড়লেই যথেষ্ট। আমরা একবার রিভাইজ করে নিই। এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে কন্ডিশনস কী কী? হাই টেম্পারেচার হতে হবে, হাই রেইনফল হতে হবে, আর এই দুটোর কারণে, আর গাছের ঘনত্ব কী হয় এখানে, এই দুটো কন্ডিশনস, মানে টেম্পারেচার হাই এবং রেইনফল হাই, এই দুটো হচ্ছে মাস্ট কন্ডিশনস, এই দুটো থাকতেই হবে। এই দুটো কন্ডিশনস কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো কন্ডিশনস দিয়েও কিন্তু পরীক্ষায় আসে, যে কন্ডিশনস কী কী, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের কন্ডিশনস কী কী। তারপরে কি দেখলাম, যে এখানকার গাছের ঘনত্ব কি হয়, বেশি হয়। গাছের ঘনত্ব বেশি হওয়ার কারণে এটাকে কি বলা হয়, এভারগ্রিন ফরেস্ট বলা হয়। আর গাছের ঘনত্ব বেশি হওয়ার কারণে আরও কি হয়, জায়গাগুলো কি হয়, একটু আর্দ্র টাইপের হয়, ওয়েট এরিয়া হয়। আর ওয়েট এরিয়া থাকার কারণে এখানে কি হয়, মাটিতে ব্যাকটেরিয়া, ভাইরাসের পরিমাণ বেশি পাওয়া যায়। আর সেই জন্য কি হয়, যে নিচে পর্যন্ত বা মাটি পর্যন্ত রোদ পৌঁছাতে পারে না বলে, মানে গাছপালা এত বেশি, গ্রাসল্যান্ড দেখতে পাওয়া যায় না। বোঝা গেল ব্যাপারটা? আর কি কি গাছ পাওয়া যায়, মেহগনি পাওয়া যায়, রাবার পাওয়া যায়। বোঝা গেল ব্যাপারটা? আর হচ্ছে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বতমালা, মেঘালয়, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ আর হিমালয়ের পূর্বভাগ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আগামী ভিডিওতে আবার আরও যে যে টাইপ অফ ফরেস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়, আমরা সেগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করো।